আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন, সেই অধ্যায়ে ম্যাজিক বর্গ গঠন কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আমি যে নিয়মটা দেখাবো তোমাদের, এই নিয়ম অনুসরণ করলে তোমরা বিজোড় সংখ্যাগুলোর ম্যাজিক বর্গ সহজেই তোমরা নির্ণয় করতে পারবে। এবং ম্যাজিক বর্গ, যে সংখ্যাটার ম্যাজিক বর্গ নির্ণয় করতে হবে তার ম্যাজিক সংখ্যাটাই বা কত হবে সেটাও তোমরা বের করে একটা সূত্রের মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে বা বুঝে নিতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমি এখানে অলরেডি বোর্ডে লিখে রাখছি, দেখো যে বিজোড় সংখ্যাগুলো ম্যাজিক বর্গের কৌশল। এই কৌশলে তুমি সব বিজোড় সংখ্যাগুলোকে তুমি ম্যাজিক বর্গ গঠন করতে পারবে, এবং সেই ম্যাজিক বর্গ সংখ্যাটার ম্যাজিক সংখ্যাটাই বা কি সেটা আমরা বের করতে পারবো। দেখো এই যে 1 নাম্বার আমরা লিখে রাখছি। প্রথমে আমি তিন ক্রমের ম্যাজিক বর্গটা দেখাবো। তাহলে 1 নাম্বারের সমাধান আমরা যেভাবে করব সেটা হলো, তাহলে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ, এই ক্ষেত্রে ম্যাজিক সংখ্যাটা কি হবে? তাহলে আমরা একটা সূত্র লিখব যে আমরা জানি ম্যাজিক সংখ্যা নির্ণয়ের জন্য জোড় বিজোড় সবগুলোর ক্ষেত্রে আমাদের এই সূত্রটাই। আমরা যদি ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2, অর্থাৎ ক হলো যে ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে হবে সেই সংখ্যা। তাহলে এখানে 3 ক্রমের, তাহলে কর জায়গায় আমরা 3 বসাবো। তাহলে 3-এর উপর স্কোয়ার প্লাস 1/2। তাহলে 3, এখানে যদি আমরা স্কোয়ার করি 3 কে, তাহলে 9 যোগ 1/2। তাহলে 3, 9 আর 1 যোগ করলে 10, এই 2 দিয়ে 10 কাটাকাটি করলে 5, আর 3 দিয়ে 5কে গুণন করে দিলে 3×5=15। অর্থাৎ 3 ক্রমের যে ম্যাজিক বর্গ সেই ম্যাজিক সংখ্যাটা হবে 15। অর্থাৎ আমরা যে ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে হবে সেই কয়েকটা সারি এবং কলাম আমাদের এঁকে নিতে হবে। তাহলে দেখো, আমাদের যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে আমরা 3টা সারি এবং 3টা কলাম এঁকে নেব। সারি এবং কলাম আশা করি তোমরা চেনো। যারা এখনো সারি এবং কলাম চিনতে কষ্ট হয়, এই যে আনুভূমিক ভাবে এখন যে আমি রেখাটা টানছি, এটাকে আমরা বলি এই বরাবর হলো আমাদের সারি। তাহলে আমরা যেহেতু 3টা সারি নেব, তাহলে একটা হয়ে গেছে, মাঝখান দিয়ে এখানে করে দিলে এটা আমাদের 3টা। এই যে একটা সারি, এই যে 2টা, এই যে 3টা। তাহলে আমরা কলাম এই খাড়া ভাবে উলম্ব ভাবে যদি টান দেই, তাহলে এটা আমরা পাবো, তাহলে 3টা। তাহলে এটাকে 2 ভাগ করে দিলে আমরা 3টা কলামও পেয়ে গেলাম। এই যে একটা কলাম, এই যে একটা, এই যে একটা। এখন এই যে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গটা নির্ণয় করব, আমরা যদি বাম থেকে ডান দিকে যোগ করি আমরা যেটা পাবো, আমরা উপর থেকে নিচ দিকে যোগ করলেও তাই পাবো, এবং এই যে কোনাকুনি সেখানেও যোগ করলে আমরা সেই সংখ্যাগুলো পাবো। যদি পাই তাহলে আমাদের ম্যাজিক বর্গ গঠন করা হয়ে যাবে। তাহলে 3 ক্রমের যেহেতু বলছে, এই জন্য আমরা 3টা সারি এবং 3টা কলাম এঁকে নিলাম। এখন উপরে একদম মাঝখানের ঘরে আমরা 1 লিখবো। দেখো, উপরের একদম মাঝখানের ঘরে 1। এই নিয়মটাকে আমরা কোনাকুনি নিয়মও বলতে পারি। যে ঘরে আমরা সংখ্যাটা লিখলাম শুরু করব একদম উপরের মাঝখানের ঘরে। তাহলে 1, তাহলে সেই ঘরের ডান পাশের উপরের কোনায় আমরা একটা তীর চিহ্ন দেব। সেই তীর চিহ্নটা দেওয়ার পরে আমরা তারপরের ঘরের নিচ দিকে দেখবো যে একদম নিচের ঘরটা ফাঁকা আছে কিনা। যেহেতু এই যে একদম নিচে ফাঁকা আছে, প্রথমে আমরা নিচে খেয়াল করব। যদি নিচে ফাঁকা না পেতাম তাহলে আমরা আবার বাম দিকে খেয়াল করতাম। আচ্ছা, তাহলে দেখো, আমরা এই নিচ বরাবর নামলে আমাদের এখানে ফাঁকা আছে, তার মানে পরের সংখ্যাটা আমাদের 2 এর পরের সংখ্যাটা এখানে লিখতে হবে। তাহলে এই বর্গর আমরা কোনায় আবার তীর চিহ্ন দিলে নিচ বরাবর কোনো ঘর কিন্তু নাই, কারণ আমাদের ঘর এখানেই শেষ হয়ে গেছে। তাহলে বাম বরাবর আমাদের ঘর আছে, তাহলে সেই বামের শেষ প্রান্তে আমরা 3 লিখব। এখন এই যে ঘরে যে সংখ্যাটা লিখলাম সেই ঘর বরাবর আবার আমরা তীর চিহ্ন দিয়ে যদি দেখি যে ঘরে গেল এই তীর চিহ্নটা, সেই ঘরে পূর্বেই একটা সংখ্যা বসানো আছে, তাহলে যে সংখ্যাটার ঘরে আমরা তীর চিহ্ন দিয়েছিলাম সেই ঘরের ঠিক নিচেই পরের সংখ্যাটা আমাদের লিখতে হবে। অর্থাৎ
4 আমাদের এখানে লিখতে হবে। তাহলে এই ঘর বরাবর যদি আমরা তীর চিহ্ন দেই তাহলে এইটা ফাঁকা, তাহলে এখানে 5 লিখবো। আবার এই ঘর বরাবর তীর চিহ্ন দিলে এখানে ফাঁকা, তাহলে পরের সংখ্যাটা আমরা 6 এখানে লিখবো। এখন এখানে যদি আমরা তীর চিহ্ন দেই তাহলে নিচের দিকেও কোনো ঘর নাই, বাম দিকেও কোনো ঘর নাই। তাহলে এই কি রকম ক্ষেত্রে, অর্থাৎ তীর চিহ্ন দিলে যখন সেই ঘরে কোনো সংখ্যা পাবো সেই ক্ষেত্রে আমাদের ওই সংখ্যার নিচে পরবর্তী সংখ্যাটা লিখতে হবে। আবার তীর চিহ্ন দেওয়ার পর যদি নিচে বা বামে একদম কর্নারে কোনো ঘর ফাঁকা না থাকে, কারণ এটা আমাদের যে 9টা ঘর এখানেই শেষ হয়ে গেছে, এই বরাবর বাইরে আসলে কিন্তু ঘর নাই, আবার এই উপরের বাইরে বরাবরও কিন্তু ঘর নাই। তাহলে সেক্ষেত্রে একদম নিচে আমাদের কি করতে হবে, পরের সংখ্যাটা লিখতে হবে। এখানে যেমন কোনা বরাবর কোনো সংখ্যা পেয়ে গেলে সেই সংখ্যাটার নিচে আমরা পরবর্তী সংখ্যা লিখছিলাম, এরকম যদি আমরা নিচে এবং বামে কোনো ঘর না পাই তাহলে ওই সংখ্যাটার একদম নিচে পরবর্তী সংখ্যাটা বসাতে হবে। তাহলে এই ঘরে যদি আমরা তীর চিহ্ন দেই তাহলে দেখো বাম নিচ বরাবর কোনো আমাদের খালি ঘর নাই, কিন্তু আমরা বাম বরাবর গেলে এই জায়গায় খালি ঘর আছে, তাহলে আমরা এখানে 8 বসাই দিলাম। তাহলে আমাদের একদম এই ঘরে যেটা ফাঁকা থাকলো সেখানে আমরা 9 বসাই দেবো। এখন যদি আমরা ধরো এই বাম থেকে ডান দিকে আমরা যোগ করি তাহলে দেখো আমাদের এক্ষেত্রেও 15 আসবে। এটা দিয়ে যদি যোগ করি দেখো এখানেও 15 আসবে। এই সারিটা যদি যোগ করি দেখো এখানেও 15 আসবে। আবার যদি এই কোনাকুনি যোগ করি দেখো 8 5 13 আর 2 এখানেও 15 আসবে। আবার যদি আমরা উপর থেকে নিচের দিকে যোগ করি দেখো এখানেও আমাদের 15 আসবে। এ কলামেও যদি আমরা যোগ করি এখানেও 15 আসবে। এই কলামেও যদি যোগ করি দেখো এখানেও 15 আসবে। আবার এই কোনাকুনি যদি আমরা যোগ করি তাহলে দেখবো 6 5 11 আর 4 15। আমরা যেদিকেই গণনা করি না কেন এক্ষেত্রে আমাদের যে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা 15, যেদিকেই করি না কেন এই 15 তোমরা পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ যেটা সেটা নির্ণয় করব। তো 5 ক্রমের ম্যাজিক বর্গের জন্য আমাদের ম্যাজিক সংখ্যাটা কি হবে তা আমরা এই সূত্রের মাধ্যমে, যেহেতু এখানে আমরা বলতেছি 5 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে কর জায়গায় এখন আমরা 5 বসাবো, তাহলে কর জায়গায় 5, তাহলে এখানে কর উপর স্কয়ার মানে 5 এর উপর স্কয়ার দেবো প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে 5 এখানে যদি আমরা বর্গ করি তাহলে 25 যোগ 1 ডিভাইডেড 2, তাহলে 5 গুণন 26 ডিভাইডেড, তাহলে এইটা দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে হবে 13 আর 5 13 হবে আমাদের 65। অর্থাৎ 5 বর্গের ম্যাজিক বর্গ মানে 5 ক্রমের, অর্থাৎ 5 ক্রমের ম্যাজিক বর্গ জন্য আমাদের ম্যাজিক সংখ্যা হবে 65। অর্থাৎ আমরা ডানে বামে উপরে এবং কোনাকুনি যেভাবে যোগ করি না কেন আমরা 65টা আমরা পাবো। তাহলে যেহেতু এটা 5 ক্রমের ম্যাজিক বর্গ সেহেতু আমরা এখানে 5টা কলাম এবং 5টা সারি দেব আগের মতোই। দেখো তাহলে আমরা 5টা সারি আগে দিয়ে ফেলি, 1টা 2টা সারি হলো আমাদের 3টা 4টা 5টা, অর্থাৎ একটা সারি 2টা 3টা 4টা 5টা। এখন 5টা কলাম যদি আমরা দেই তাহলে এটা আমাদের একটা কলাম, এটা আমরা 2টা কলাম, এইটা 3টা কলাম এবং এইটা আমাদের 5 নম্বর কলাম। তাহলে আমরা বিজোড় সংখ্যাগুলোর ম্যাজিক বর্গের কৌশল আমি আগেই বলছি যে একদম উপরের সারির ঠিক মাঝখানে, তাহলে একদম উপরের সারির মাঝখানের ঘর কোনটা আমাদের, এইটা হলো একদম উপরের সারির মাঝখানের ঘর। দেখো কারণ এখানে লিখলে আমার এপাশেও 2টা ঘর থাকে এপাশেও 2টা থাকে, তাহলে একদম মাঝখানের ঘরে আমরা প্রথম সংখ্যাটা লিখব। তাহলে এখন এই ঘরের ডান পাশের উপরের কর্নারে আমরা তীর দেব, তীর দিলাম নিচে নামলে আমরা কিন্তু ফাঁকা ঘর পাচ্ছি, তাহলে এখানে আমরা 2 দেব। তাহলে এই ঘরে কোন ঘরটা ফাঁকা আছে এখানে আমরা 3 দেব। এই 3 যে ঘরটাতে দিলাম এখানে আমরা তীর চিহ্ন দিলে আমরা নিচ বরাবর নামলে কিন্তু আমাদের কোনো ঘর নাই, কিন্তু আমরা যদি বামে যাই তাহলে আমাদের কিন্তু ঘর আছে, তাহলে আমরা এখানে 4 লিখবো। এখন 4 যে ঘরে লিখলাম সেই ঘরে আমরা উপরের ডান দিকে তীর চিহ্ন দিলাম এবং ঘরটা ফাঁকা পেলাম, তাহলে 5 লিখলাম। এখন 5 যে ঘরে লিখলাম
সেই ঘরের ডানে উপরে আমরা তীর চিহ্ন দিলে দেখলাম কি যে সেই ঘরে ইতিমধ্যেই সংখ্যা বসানো আছে। তাহলে এ ধরনের ক্ষেত্রে আমরা কি বলছি যে ঠিক সেই সংখ্যার নিচে পরবর্তী সংখ্যাটা লিখতে হবে। তাহলে 5-এর নিচে আমাদের 6 লিখতে হবে। এখন 6-এর ঘর যেটা, সেখানে আমরা তীর চিহ্ন ইউজ করলে আমরা ফাঁকা ঘর পাচ্ছি। তাহলে ফাঁকা ঘরে আমরা 7 লিখতেছি। তারপরে সেই ঘরে আবার তীর চিহ্ন দিলে আমরা ফাঁকা ঘর পাচ্ছি, এখানে আমরা 8 লিখব। তারপরে তীর চিহ্ন দিলে আমরা যদি নিচে নামি, একদম নিচে ফাঁকা আছে, তাহলে আমরা এখানে 9 লিখবো। এখন 9 যে ঘরে লিখলাম সেই ঘরের ডান পাশের উপরে কোনায় তীর চিহ্ন দিলে নিচে নামলে কিন্তু আমাদের, যেহেতু এখানেই শেষ হয়ে গেছে, এই পাশে আর কোনো ঘর নাই, কিন্তু আমরা যদি বাম দিকে যাই তাহলে সর্ববামে কিন্তু একটা ঘর ফাঁকা আছে, তার মানে আমাদের 10 এখানে লিখবো। এখন 10 এখানে লিখলে এই ঘরটাতে আমরা তীর চিহ্ন দিলে দেখলাম যে আগেই সেই ঘরে কোনো সংখ্যা বসানো আছে, তাহলে 11টা ঠিক 10-এর নিচে আমাদের বসাতে হবে। এখন 11-র ঘরে তীর চিহ্ন দিলে ঘর ফাঁকা আছে, তাহলে এখানে 12 লিখবো। এখানে তীর চিহ্ন দিলে ঘর ফাঁকা, তাহলে এখানে 13 লিখবো। এখানে তীর চিহ্ন দিলে ঘর ফাঁকা, এখানে আমরা 14 লিখবো। এখানে তীর চিহ্ন দিলে ঘর ফাঁকা, এখানে আমরা 15 লিখবো। 15-এর ঘরে তীর চিহ্ন দিলে আমার নিচের দিকেও, যেহেতু এখানেই ঘর সব শেষ হয়ে গেছে, নিচের দিকেও কোনো ঘর নাই, বাম দিকেও কোনো ঘর নাই, তাহলে এই ক্ষেত্রে কি বলছি যে ওই সংখ্যার ঠিক নিচে আমাদের পরবর্তী সংখ্যাটা লিখতে হবে। তাহলে 16-র ঘরে আবার তীর দিলে নিচের দিকে আমাদের কোনো ঘর নাই, কিন্তু একদম বামে সরে গেলে আমাদের কিন্তু ঘর আছে, তার মানে 17 সংখ্যাটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে 17 সংখ্যার একদম কর্নারে যদি আমরা তীর চিহ্ন দেই, তাহলে দেখো যে আমাদের একদম নিচের ঘরটা ফাঁকা আছে, তাহলে 18 আমরা এখানে দেব। এখন 18 যে ঘরে লিখলাম সেই ঘর বরাবর যদি আমরা তীর চিহ্ন দেই, তাহলে সেই ঘরটা ফাঁকা আছে, এখানে 19 লিখবো। 19 ঘরে তীর চিহ্ন দিলে ফাঁকা, এখানে আমরা 20 লিখবো। এবং 20-এর ঘরে তীর চিহ্ন দিলে দেখলাম কি যে আমাদের অলরেডি সংখ্যা বসানো আছে। তাহলে সংখ্যা বসানো থাকলে আমরা কি বলছি যে একদম ওই সংখ্যার নিচ বরাবর আমাদের পরবর্তী সংখ্যাটা লিখতে হবে। তাহলে 21 লিখলাম আমরা এখানে। তাহলে 21-এর ঘর বরাবর তীর চিহ্ন দিলে আমরা পরের ঘরটা ফাঁকা পাচ্ছি, তাহলে 22 এখানে দেবো। তো 22-এর ঘরে তীর চিহ্ন দিলে নিচের দিকে নামলে আমাদের কোনো ঘর নাই, কিন্তু আমরা যদি বামে যাই তাহলে কিন্তু ঘর পাচ্ছি, এবং সেটা আমরা 23 পেলাম। তাহলে 23-এর ঘরে যদি আমরা তীর চিহ্ন দিই, ঘর ফাঁকা আছে, তাহলে 24 লিখবো। এখন এই তীর চিহ্ন দিলে একদম নিচে দেখো আমাদের ঘর ফাঁকা আছে, তাহলে আমরা 25 লিখবো। দেখো এইটাই এখন আমরা আসলেই আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ হলো কিনা এবং আমরা ডান বামে গুণে আসলে 65 পাই কিনা দেখো আমরা গুণি একটু। এখানে 17 আর 24-এ কত হবে? 41, একে 42, 42 আর 8-এ 50, 50 আর 15-তে 65। তোমরা গুণে দেখতে পারো, তাহলে এখানে আমরা 65 পেলাম। অনুরূপভাবে এখানে যদি আমরা গুণি, দেখো 23 আর 5-এ 28, 28 আর 7-এ 35, 35 আর 14-তে 49, 49 আর 16-তে 65। তারপরে এই ঘরটা যদি আমরা গুণি, দেখো 4 আর 6-এ 10, 10 আর 13-তে 23, 23 আর 20-এ 43, 43 আর 22-এ 65। তাহলে এই ঘর বরাবর আমাদের দেখো 10 আর 12-তে 22, 22 আর 19-এ 41, 41 আর 21-এ 62, 62 আর 3-এ 65। তাহলে আমরা যদি এই ঘর বরাবর গুনি, 11 আর 18-তে 29, 29 আর 25-এ 54, 54 আর 2-এ 56, 56 আর 9-এ 65। তাহলে আমরা যদি এখন এই যে কোনাকুনি ঘরগুলোতে যাই, কোনাকুনি ঘরগুলোতে গেলে দেখো এই 17 আর 5-এ হবে আমাদের 22, 22 আর 13-তে 35, 35 আর 21-এ হবে আমাদের 56, 56 আর 9-এ 65। তাহলে এই উপর নিচে যদি আমরা গুণে আসি, দেখো উপর 16 আর 15 আর 16-তে 31, 31 আর 22-এ 53, 53 আর 3-এ 56, 56 আর 9-এ 65। তাহলে এই বরাবর যদি তোমরা গুণো, দেখতে পারবে যে এখানে হবে 22, 42, 42 আর 21-এ 63 আর 2-এ 65। এই বরাবর যদি তোমরা গুণো, দেখো 8, 8 আর 13-তে আমাদের হবে 21, 21 আর 19-এ 40, 40 আর 25-এ 65। তোমরা এই ঘর বরাবর যদি গুণো তাহলেও দেখবে 65 হয়েছে। আবার এই ঘর বরাবর যদি গুণো তাও 65 হবে। আবার এই কোণা বরাবর 15 আর 14, 29, 29 আর 13-তে 42, 42 আর 12-তে 54, 54 আর 11-তে আমাদের 65। অর্থাৎ তুমি যে দিক দিয়ে গুনবা সেই দিক দিয়েই তোমাদের এই সংখ্যাটা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে অনুরূপভাবে তোমাদের যদি এখন বলে
7 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে আমাদের ম্যাজিক সংখ্যাটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা ম্যাজিক সংখ্যাটা কি পাবো 7 ক্রমের জন্য? এখানে ধরো আমরা 7 লিখবো, 7 এর উপর স্কোয়ার দেব, 1 ডিভাইডেড 2। তাহলে আমরা যদি একটু একবার করি, 7 7 49 আর 1 50 ডিভাইডেড 2, অর্থাৎ এখানে যদি আমরা কাটি তাহলে 25, তাহলে 25 5 7 35 আর 5 হাতে থাকে 3, 14 আর 3 17, অর্থাৎ 175 হবে আমাদের ম্যাজিক সংখ্যা। অর্থাৎ এই বাম থেকে ডান দিকে গুনলেও আমরা 175 পাবো, উপর থেকে নিচ দিকে গুনলেও 175 পাবো, এবং কোনাকুনি গুনলেও আমরা 175 পাবো। এটা হলো 7 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে। তো এইভাবে তোমরা 9 ক্রমের, 11 ক্রমের, 13 ক্রমের মানে বিজোড় সংখ্যাগুলো একই কৌশলে তোমরা করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অষ্টম শ্রেণীর আমি প্রতিটা অধ্যায়, গণিত প্রতিটা অধ্যায় আলোচনা করব এবং ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা আরো ভিডিও চাও কিনা এরকম, আর প্রতিটি অধ্যায় আমি টাচ করবো কিনা বা প্রতিটি অধ্যায় আমি তোমাদের নিয়মিতভাবে দিব কিনা সেটা তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে। আর যদি তোমাদের ভিডিও থেকে উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।